অবশেষে ১৬ কলা পূর্ণ। বাংলাদেশ মুসলিম রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে আরও বেশ কয়েক ধাপ এগিয়ে গেল এবং সে দেশে সুপ্রিম কোর্টে শুনানিতে পরিষ্কারভাবে বলা হলো যে ধর্ম নিরপেক্ষতা বলে কোনো শব্দ সংবিধানে রাখার আর কোনো প্রয়োজনীয়তা নেই। শেখ হাসিনা যতদিন পর্যন্ত ছিলেন, ধর্ম নিরপেক্ষতা বলে একটি বিষয়কে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেখানে ৯০% মুসলিমদের বাস এমন একটি দেশ বাংলাদেশে। অথচ শেখ হাসিনা চলে যাওয়ার পরে আবারও নতুন মূর্তি ধারণ করলো বাংলাদেশের তদানীন্তন মোহাম্মদ ইউনূসের সরকার। সেখানে তাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা শব্দবন্ধটি তারা আর ব্যবহার করতে চায় না। এবার একটু ভালো করে আপনারা খেয়াল করবেন বা আপনাদের মনে করিয়ে দিতে চাইব যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস তিনি আবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। একটি ব্যাংকের প্রতিষ্ঠাতা হয়ে কার্যত আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করার পরিণতি হিসাবে মোহাম্মদ ইউনূসকে ডেমোক্র্যাট দলের তদানীন্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টন তাদের বদান্যতায় মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেন না অর্থনীতিতে তিনি গতি এনেছিলেন বলে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। হেন মোহাম্মদ ইউনূস তার কয়েক মাসের এই যে সরকার চলছে সেখানেই কিন্তু বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষ বলে কোনো শব্দবন্ধ রাখার কোনো প্রয়োজন নেই। যে বাংলাদেশের একটা বিরাট অংশ ভারতের উপর নির্ভরশীল, ভারত যদি বিদ্যুৎ সাপ্লাই না করে তাহলে গোটা বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। হেন বাংলাদেশ হিন্দুদের পাত্তা না দিতে বা হিন্দুদের ওপর অত্যাচারকে সাংবিধানিকভাবে সমর্থন করতে সেখানে ধর্ম নিরপেক্ষতার তকমা উঠিয়ে দিচ্ছে। আর আমাদের দেশের তথাকথিত সিউডো সেকুলারিজমে বিশ্বাস করেন যারা, অর্থাৎ ভেকধারী যারা নিরপেক্ষতায় বিশ্বাস করেন, তারা একেবারে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারকে মুখে কুলুপ দিয়ে এতদিন সহ্য করেছিলেন। আর এবার সংবিধানে যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি হতে চলেছে। আজকে এই পর্বই এবং এই তথ্যই আপনাদের হাতে তুলে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা তো বলবেন যে এটা তো বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সে নিয়ে পশ্চিমবঙ্গের কি এসে গেছে। আজকের পর্বটা শুনলে আশা করি আপনাদের বোঝাতে পারবো যে পড়শি দেশ জ্বললে শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়ার একটি দেশও স্থিতাবস্থায় থাকতে পারবে না, এমন পরিণতি সৃষ্টি হতে পারে। তাই বাংলাদেশে কি হচ্ছে বলে আমরা যদি ঘুমিয়ে থাকি, সেই ঘুমানোটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। এ কথা আপনাদের সামনে আজকেই প্রমাণ করব। তবে একটু ধৈর্য রাখবেন শেষ পর্যন্ত শোনার, এবং যদি ভালো লাগে তাহলে দয়া করে আমাদের এই ধরনের খবর আনতে ইন্সপায়ার করতে একটা করে লাইক, যার জন্য আপনাদের একটি পয়সাও খরচা হবে না। আর যারা নিয়মিত খবর শুনছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এনিওয়ে, প্রথমেই আপনাদের যে খবরটা দেখিয়ে শুরু করছি, আপনারা দেখুন একবার। বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন নেই, হাসিনার সংশোধনী বাতিলে তৎপর ইউনূস। কি ঘটনা ঘটেছে এবার আপনাদের সামনে বর্ণনা করি। না, বাংলাদেশে ৯০% মুসলিম এবং বাকি ১০% অন্যান্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট মিলিয়ে বাকি ১০% রয়েছে। হেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আর ধর্মনিরপেক্ষতা শব্দের কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের হাইকোর্টে তাদের পুরনো যে সংবিধান ছিল সেই সংবিধানের পঞ্চদশ সাংবিধানিক সংশোধনীকে বাতিল করার জন্য সওয়াল করেছেন এবং বাংলাদেশের ডিভিশন বেঞ্চে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই বক্তব্য বলেছেন যে পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। ভাবুন, এই কথাটার মানে আপনাদের বোঝাবো। সেদেশের অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন যে পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। ঘটনাটা কি না, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জামানায় ১৯৭২ সালে বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছিল তাতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার কথা উল্লেখ ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন বাংলাদেশের পট পরিবর্তন হয়েছিল তখন এই সমস্ত শব্দবন্ধকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হয়। কোন শব্দবন্ধ? না, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এগুলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পর
সংবিধান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শেখ হাসিনা 2011 সালের 30শে জুন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের সংবিধানকে তিনি সংশোধন করে এই 4টি শব্দকে তার মধ্যে নিয়ে এসেছিলেন। এই শব্দগুলো আরও একবার বলছি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করেছিলেন শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিলেন 2011 সালের 30শে জুন। আবার আপনারা জানেন যে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে এবং আমেরিকার প্রচ্ছন্ন মদতে এটা হয়েছিল, এবং সেই শেখ হাসিনা এখন ভারতের আশ্রয়স্থলে রয়েছে। এই রকম যখন পরিস্থিতি, তখন বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার তারা আরও একবার সংবিধানকে বদল করার চেষ্টা করছেন এবং তারা মনে করছেন যে সংবিধানের মধ্যে এই সমস্ত শব্দবন্ধগুলো আসলে সমাজের বুকে কুঠারাঘাত। কোন শব্দবন্ধ? না, ধর্মনিরপেক্ষতা শব্দবন্ধ সংবিধানে কেন থাকবে? গণতন্ত্র শব্দটি কেন থাকবে? এই ধরনের শব্দবন্ধ নাকি বাংলাদেশের মুসলিমদের মনের মধ্যে কুঠারাঘাত করা। এবার বুঝে দেখুন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যারা সেকুলারজীবী রয়েছেন, যারা নিরপেক্ষপন্থী রয়েছেন, তারা একটু ভেবে দেখুন, পড়শি দেশ, সেখানে প্রায় 6-7% হিন্দুদের বাস। এহেন বাংলাদেশের সরকার মনে করে যে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এই সমস্ত হচ্ছে সমাজ বিরোধী, এগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য কার্যত তারা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ আরো একটা মুসলিম রাষ্ট্র দেখার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। এবার আপনারা ভেবে দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, যদি সত্যি সত্যি সংবিধান থেকে এই বিলটি সংশোধন করা হয়, যেখানে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র শব্দবন্ধগুলোকে কার্যত বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সে দেশের সংখ্যালঘুদের ওপর কি পরিমাণ অত্যাচার নেমে আসতে পারে একটু কল্পনা করে দেখবেন। আর সেই সমস্ত অত্যাচারগুলো একেবারে আমাদের পশ্চিমবঙ্গে যারা হিন্দু হয়েও তৃণমূল করেন তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। তারা এটা বুঝছেন না, যখন গৃহযুদ্ধ লাগবে তখন কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি সেটা কিন্তু কাউকে দেখবে না। এটুকু জ্ঞান পশ্চিমবঙ্গবাসীর হচ্ছে না। তার কারণ কাঠমানিতে এতটাই মধু রয়েছে যে আমাদের আগামী প্রজন্মকে যে নিজের হাতে আমরা শেষ করে যাচ্ছি, সেই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। এবার ভাবুন, বাংলাদেশের এমনিতেই করুণ পরিস্থিতি, ভারত এবং বিশ্বের অন্যান্য দেশের আর্থিক সহায়তায় যে দেশটি বেঁচে রয়েছে, শুধুমাত্র এই মৌলবাদ সমর্থন ছাড়া আর কোনো প্রোগ্রেসের দিকে তারা তাকাতে চাইছে না। এই মুহূর্তে যদি ভারত তাদের সাহায্য বন্ধ করে দেয়, বাংলাদেশের যে কি পরিণতি হতে পারে সেটা আপনারা কল্পনা করতে পারেন। আর যারা কল্পনা করতে পারছেন না তাদের জন্য এবার যে বক্তব্যটা আমি বলছি সেটা আপনারা শুনুন। আপনারা হয়তো অনেকেই জানেন, ওদেশের সরকার ভারতে আশ্রয়রত শেখ হাসিনাকে তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে। ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে, কিন্তু দিল্লি বলছে যে এটা কার্যত বাংলাদেশ একটা ঘরোয়া রাজনীতি করার চেষ্টা করছে। তার কারণ বাংলাদেশ ইন্টারপোলের কাছে গিয়ে রেড নোটিশ জারি করলেই তো ভারত আর শেখ হাসিনাকে তাদের হাতে দিয়ে দেবে না। ভারত এতটা দুর্বল নয়, আর বাংলাদেশের এতটা চাপ দেওয়ার ক্ষমতাও ভারতকে নেই। বরঞ্চ ভারত পরামর্শ দিয়েছে যে এই সমস্ত কুটকাচালি না করে নিজেদের দেশকে কিভাবে রক্ষা করতে হয়, আমাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে নিজেদের দেশকে বরং রক্ষা করার দিকে নজর দিক শেখ ইউনূসের সরকার। কেন? আপনাদের কিছু তথ্য আমি দেব। যে আপনারা জানেন যে আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে, কিন্তু সেই বিদ্যুৎ সরবরাহের বাংলাদেশের এমনই অবস্থা, টাকা মেটানোর পর্যন্ত ক্ষমতা নেই। এখনো পর্যন্ত বকেয়া টাকার পরিমাণ 84.6 কোটি ডলারে পৌঁছে গিয়েছে। আর এই অবস্থায় আদানি গোষ্ঠী 60% বিদ্যুৎ কমিয়ে দিয়েছে। এর ফলে বাংলাদেশের বিরাট অংশের একটা অনেকক্ষণ ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে, এবং এটাও বলা হয়েছে যদি এই টাকা শোধ না দেওয়া হয় তাহলে আগামী দিনে এই বিদ্যুৎ বিভ্রাট আরো বাড়িয়ে দেবে আদানি গোষ্ঠী। এই রকম যখন একটা অবস্থা, যখন যে দেশে বিদ্যুৎ তৈরি করার জন্য সাফিসিয়েন্ট কোনো পরিকাঠামো নেই, তারা নাকি ভারতকে ইন্টারপোলের কাছে গিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয়, খাদ্য নিরাপত্তা, শক্তি ক্ষেত্রে এবং ডিজেল পরিবহনে উল্লেখযোগ্য ভারতের কাছ থেকে কিন্তু সহযোগিতা নিয়ে থাকে বাংলাদেশ। এই সহযোগিতা না পেলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা যাবে, এবং শেখ হাসিনার সময় থেকে একেবারে বৈদেশিক ঋণের পাহাড় জমে গিয়েছে বাংলাদেশের। এখনো পর্যন্ত যে সরকারি তথ্য পাওয়া যাচ্ছে
জাপানের কাছ থেকে $921 কোটি ঋণ নিয়েছে বাংলাদেশ। রাশিয়ার কাছ থেকে ঋণের পরিমাণ 509 কোটি টাকা, চীনের কাছ থেকে ঋণের পরিমাণ 476 কোটি টাকা এবং ভারত থেকে ঋণ নিয়েছে $102 কোটি। এত পরিমাণ ঋণ নিয়েছে, তবুও খাতায় কলমে, যদিও এর আসল পরিমাণ এর থেকে অনেকটা বেশি। এই রকম যখন অবস্থা, কার্যত দেউলিয়া হয়ে যাওয়া একটা দেশ, তারা এখন মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে, সংবিধান সংশোধন করে সেখানে গণতন্ত্র কিংবা ধর্ম নিরপেক্ষতা শব্দগুলো উঠিয়ে দেওয়ার দিকে তারা মন দিয়েছে। অথচ কিভাবে দেশকে স্বাবলম্বী করা যায়, এই আর্থিক দেউলিয়াপনা থেকে কিভাবে দেশবাসীকে উদ্ধার করা যায়, তা নিয়ে মোহাম্মদ ইউনূসের সরকার কিচ্ছুই ভাবছে না। পরিস্থিতিটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে খুব শীঘ্রই যদি বাংলাদেশের সরকার তাদের আর্থিক অগ্রগতির দিকে এবং স্বনির্ভরতার দিকে যদি মন না দেয়, যদি এইভাবে প্রত্যেকটি দেশের কাছে একেবারে দুহাত ভরে ঋণ নিতে থাকে, তাহলে আফগানিস্তান পাকিস্তানের মতো যে অবস্থা, খুব দ্রুত সেই অবস্থা বাংলাদেশে চলে যাবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারে যে সে দেশের মানুষের ক্রয় ক্ষমতা পর্যন্ত থাকবে না যে নিত্য প্রয়োজনীয় জিনিসের। কিন্তু সে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের তো আর খাবার লাগে না, তাদের তো জল, ভাত, রুটি, পেঁয়াজ, রসুন এগুলোর থেকে তাদের বেশি যেটা দরকার, যে খাদ্যটা তারা বেশি পছন্দ করে, সেটা হচ্ছে মৌলবাদী। যদি মৌলবাদী খাদ্যটা তাদের সাপ্লাই করেন, হিন্দুদের কোথায় দুর্গাপুজোকে ভাঙতে হবে, কোথায় কালী মূর্তিকে একটু কালিমালিপ্ত করতে হবে, হিন্দুর বাড়িতে গিয়ে আগুন দিতে হবে, এই যদি কাজ করতে বলেন, তাহলে আধপেটা খেয়ে কিংবা না খেয়েও বাংলাদেশের অনেক অংশের মুসলিম কিন্তু তারা রাজি হয়ে যাবে। হয়তো নিজের পরিবারের জন্য দুবেলা দুটো অন্ন জোগাড় করতে পারে না, কিন্তু কোন পাড়ায় কতজন হিন্দু বাস করে, রাতে কার বাড়িতে আগুন দিতে যেতে হবে, তা নিয়ে কিন্তু তাদের একেবারেই কোনো উৎসাহের শেষ নেই। এবং সেই কারণেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাতে আবার কিছুটা ঘি ঢালছে। তাদের সংবিধান অন্তত যেটুকু রক্ষা পেয়েছিল শেখ হাসিনার আমলে, সংবিধানের মধ্যে ওই গণতন্ত্র কিংবা ধর্ম নিরপেক্ষতার শব্দগুলোকে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল, সেই শব্দবন্ধগুলোকে কি করে সরিয়ে নেওয়া যায় যাতে করে আরো বেশি আক্রমণ নেমে আসতে পারে হিন্দুদের ওপর, সেই চেষ্টাই করছে গোটা বাংলাদেশের একটা সরকার, ভাবতে পারেন। আর আমরা পশ্চিমবঙ্গবাসীরা, একটা বিরাট অংশের হিন্দু সমাজের যে এই রাজ্যে বা এই দেশে বাস, তারা দেখছি, এই দেখার পরও আমরা একেবারে নির্দ্বিধায় বসে রয়েছি। তার কারণ সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অনেক মিল রয়েছে। তার কারণ সে দেশের সরকারও কিন্তু বাংলাদেশের মানুষের রুজি রোজগারের কথা না ভেবে ওই ধর্ম নিয়ে খেলাতেই বেশি মন দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকেও যদি লক্ষ্য করেন, দেখবেন যে চাকরি বাকরি এই সমস্ত ছেড়েই দিন, দুর্নীতিতে পুরোপুরি আকণ্ঠ নিমজ্জিত এবং পাহাড় প্রমাণ ঋণ নিয়েই চলেছে। যার কাছ থেকে পাচ্ছে পাহাড় প্রমাণ ঋণ নিয়েই চলেছে, কিভাবে শোধ করবে তার কোনো পরিকল্পনা ছাড়াই। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটা বিরাট মিল রয়েছে। তাও আমি বলবো যে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত এই মুহূর্তে সব দিক থেকে চুরি দুর্নীতির এখনো অভিযোগটা ওঠেনি। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো বেশ কিছুটা এগিয়ে। এই দুই প্রশাসনের মধ্যে একেবারে বিরাট একটা মিল রয়েছে এবং এই মিলের জন্য আদতে বাংলাদেশে যেমন সেখানকার মানুষ কার্যত ভিটেমাটি হারা হবে, কিংবা সেখানকার যারা মুসলিম সম্প্রদায় রয়েছেন তারাও একেবারেই অভুক্ত অনাহারে দিন কাটবে, এই রকম পরিস্থিতি তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। আর পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও কিন্তু এই আমাদের এই নির্বুদ্ধিতার জন্য আমরা সবকিছু জানার পরেও ভোটের লাইনে গিয়ে আমাদের এই মগজ ধোলাইয়ের জন্য আমাদের কিন্তু নিজেদের পায়ে কুড়ালটা আমরা নিজেরাই মেরে চলেছি। ভাবুন, আজকে কেউ প্রতিবাদ করবেন? এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে গণতন্ত্র শব্দটা নাকি বা ধর্ম নিরপেক্ষ শব্দটা নাকি তাদের সংবিধান বিরোধী শব্দ, এটা নাকি কুঠারাঘাত করা সমাজের হৃদয়ে। তাহলে এই ধরনের সরকারকে আমরা সমর্থন করতে পারি? এই ধরনের সরকারের নিন্দা আমরা করব না? আর যদি আমরা নিন্দাই করি, তাহলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তো একই ঢঙে আমাদের এই রাজ্যটাকে পরিচালনা করছেন। কার্যত এই দুটি এবং বিভিন্ন মিডিয়াতে যেটা প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে, আপনারা যদি ভাবেন বাংলাদেশ যত মরবে, বাংলাদেশ যত ডুববে তত আমাদের আনন্দ, বেসিক্যালি সেটা নয়। এই দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো একটা দেশ যদি দেউলিয়া হয়ে যায়, তার প্রভাব পড়তে বাধ্য প্রত্যেকটি দেশের মধ্যে।
এবং প্রতিবেশী দেশ তার থেকে কোনো মতেই ছাড় পাবে না। সেই কারণেই ভারত চেষ্টা করছে, ভারত বলছে যে তোমরা ওই সমস্ত চালাকিবাজি ছেড়ে দাও, আমাদের ওপর ইন্টারপোলের মাধ্যমে চাপ দেওয়া তোমরা কিছুই করতে পারবে না, বরঞ্চ আমাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে তোমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো, সেটা আখেরে তোমাদেরও ভালো হবে আর আমাদেরও ভালো হবে। তো সেই কারণেই একটা পড়শি দেশ যদি এইভাবে মৌলবাদকে সমর্থন করতে করতে কার্যত আত্মহত্যার পথ বেছে নেয়, তাহলে তো তার প্রভাব ভারতে এসে পড়তেও বাধ্য। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গবাসীর আবার যে ধরনের সচেতনতা, সেইটা আবার একটা মারাত্মক পর্যায়ে। এত কিছু দেখার পরেও পশ্চিমবঙ্গবাসী যদি না শোধরাতে পারে, তাহলে ইতিহাসে যে সমস্ত বড় বড় ঘটনাগুলো আমাদের মধ্যে দিয়ে গেছে, তার পুনরাবৃত্তি হলেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। তাই দয়া করে রাজনৈতিক সচেতন হন, নিজেদের বিচার বুদ্ধি অ্যাপ্লাই করুন, কে আপনাদের ভালো চায়, কে আপনাদের মন্দ চায় এটা বোঝার চেষ্টা করুন। আপনার পকেটে 10 টাকা গুজে দেওয়া মানেই সেই লোকটি ভালো, অন্যদিকে যে আপনার জমিটি হাতিয়ে নিচ্ছে, বাড়িটি হাতিয়ে নিচ্ছে, কিংবা আপনার যেটি প্রাপ্য সেটা আপনাকে দিচ্ছে না, আপনার ছেলেকে চাকরি দিচ্ছে না, আমফানের টাকা দিচ্ছে না, সরকারি প্রকল্প পৌঁছে দিচ্ছে না, আর 10 টাকা গুজে দিয়ে যদি ভাবেন এই সব কিছু আপনি ভুলে গেছেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করলে তার দাম তো আপনাকে আমাকেই দিতে হবে, এর তো আর অন্যথা হতে পারে না। তাই বন্ধুরা, কি বলবেন বন্ধুরা, আপনাদের কবে সচেতনতা ফিরবে? সকলকে বলছি না, আপনাদের মধ্যে বিরাট একটা অংশের মানুষের মধ্যে সচেতনতা রয়েছে। প্রবলেম হচ্ছে ওই 10% মানুষের মধ্যে যাদের সচেতনতা কোনোভাবেই ফিরছে না। তারা যতদিন না পর্যন্ত সচেতন হচ্ছে, ততদিন পর্যন্ত তো আর সমাজ বদলাতে পারবো না। যাই হোক, অনেক তথ্য আজকের পর্বে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। যারা সেকুলারিজমের কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা বলে আমাদের এই রাজ্যে, এই দেশে বসে, তারা দয়া করে বাংলাদেশের সংবিধান প্রচেষ্টা এবং সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা শব্দ বাদ দেওয়ার জন্য একবার তো প্রতিবাদ জানান। কোথাও না পারেন আমার চ্যানেলের কমেন্ট বক্সেই না হয় জানিয়ে রাখলেন। এখনকার মতো এখানে শেষ করলাম।